আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর। অর্থ আর জ্বালানি তেলের সংকটে গ্রামাঞ্চলে লোডশেডিং করতে হচ্ছে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়ে এগিয়ে উপজেলা চেয়ারম্যানরা, টিআইবির তথ্য। সংসদ সদস্য এবং মন্ত্রীদের ১৩ স্বজন প্রার্থী। টাঙ্গাইল শাড়ির জিআই সত্য রক্ষায় ভারতের সাথে আইনি লড়াই যাচ্ছে বাংলাদেশ। শতাধিক জিআই পণ্যের তালিকা হাইকোর্টে জমা দিল শিল্প মন্ত্রণালয়। এবং মোহাম্মদপুরের সড়কে কোটি টাকার চাঁদাবাজি নিয়ে এটিএন বাংলায় প্রতিবেদনের পর রাস্তা ফাঁকা করে দিল পুলিশ। শতাধিক দোকান ও লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লোডশেডিং বন্ধ করে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী বেশ কয়েকটি বন্ধ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। কোনো এলাকায় লোডশেডিং থাকবে না বলেও জানান তিনি। বলেন, অর্থ আর জ্বালানি তেল সংকটে গ্রামাঞ্চলে লোডশেডিং দিতে হচ্ছে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত কয়েকদিন তীব্র গরমে কষ্ট আরও বাড়িয়েছে লোডশেডিং। শহরাঞ্চলে কিছুটা কম হলেও গ্রামে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকছে না। বিদ্যুৎ বিভাগ বলছে, দেশে বিদ্যুতের চাহিদা 16,500 মেগাওয়াটের মতো। উৎপাদন হয়েছে রেকর্ড 16,477 মেগাওয়াট। মোট উৎপাদন ক্ষমতা 27,000 মেগাওয়াট। তারপরও কেন লোডশেডিং হচ্ছে তার ব্যাখ্যা দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড, আবার সর্বোচ্চ চাহিদাও আছে, সেটার মধ্যে তো একটা পার্থক্য আছে। কারণ এবার আপনারা দেখেছেন যে বিগত 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সেই তাপমাত্রার জন্য তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না, বাট আমাদের জেনারেশনে আমরা যতটুকু প্রস্তুত ছিলাম সেই প্রস্তুত পর্যন্ত আমরা গিয়েছি। এবং তার উপরে যদি যাওয়ার জন্য আমাদের চেষ্টা ছিল, আমরা করতে পারতাম, কারণ আমাদের হাতে পাওয়ার প্ল্যান্ট ছিল। কিন্তু মুশকিলটা হলো, বারবার বলছি, অর্থের সংস্থা এবং আমাদের তেলের সংস্থা, এই দুটা জিনিসকে সমন্বয় করতে হবে। সেটা করতে আমাদের যে সময়টুকু লেগেছে, সেই সময়টুকু কিন্তু আমাদের বেশ কিছু জায়গায়, গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে আমাদের লোডশেড করতে হয়েছে। সারা দেশে শতভাগ বিদ্যুৎ দিয়ে লোডশেডিং এর ঘটনায় তীব্র সমালোচনা হয়েছে সংসদেও। গ্রামে গঞ্জে 24 ঘন্টার মধ্যে কোথাও 12 ঘন্টা, কোথাও 8 ঘন্টা, আমার এলাকায় 5 ঘন্টা বিদ্যুৎ থাকে। আমার এলাকার মানুষ আমাকে বলেছে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে, যে আমার এলাকায় একটা দিন থাকার জন্য, লোডশেডিং হয় কিনা দেখার জন্য। মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে বিষয়টি নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের। প্রধানমন্ত্রী তো এই মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি সবসময় কন্টিনিউ নির্দেশনা দিয়ে গেছেন যে লোডশেড করা যাবে না, সেখান থেকে লোডশেড মুক্ত রাখতে হবে। আমার মনে হয় না যে কোথাও লোডশেড করে আরেক জায়গায় দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে না। তবে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় আমরা এখন আছি। গ্রামে তো লোডশেডিং হচ্ছে, প্রচুর লোডশেডিং হচ্ছে, এখন আর কমে গেছে। এখন যেটা বলি, কারণ আমি তো প্রতিদিন নিউজ পাচ্ছি, আজকে যদি দেখেন জিরো লোডশেড, আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে। আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলো আসতেছে, আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখা ছিল, কারণ আমরা ওই যে বললাম তেলের স্বল্পতা ছিল আমাদের। কারণ যারা তেল আনার কথা, যেসব প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট মালিকরা, তারা তো আনতে পারছিলেন না, তারা দেরি করতেছে। যার কারণে আমাদের প্রায় 1,500 মেগাওয়াটের মতো প্রথম দিকে ছিল, এটা কমে আসছে এখন 500, এখন একদম জিরোর দিকে চলে আসছে। আশা করতেছি পুরো ভবিষ্যতে এটা ভালোর দিকে যাবে। আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের কাছ থেকে তেল দেওয়ার, বিপিসির থেকে তেল দেওয়ার, এখন সেটাই ব্যবস্থা চলছে। আরও কয়েকটি বন্ধ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জনপ্রতিনিধিদের জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামলকে নিজ কার্যালয়ের শপথ বাক্য পাঠ শেষে তিনি এই আহ্বান জানান। জনগণের প্রতি পরিপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম।
লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান পদত্যাগ করলে ৩ এপ্রিল উপনির্বাচনে জয়ী হন আবু বকর সিদ্দিক শ্যামল। সম্পদ বৃদ্ধিতে গত ৫ বছরের সংসদ সদস্যদেরও পেছনে ফেলেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। উপজেলা নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার করে অর্থ সম্পদ বাড়ানোর উদ্দেশ্যেই অনেকে রাজনীতিতে আসছেন। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ৮ মে থেকে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি থাকলেও এর মধ্যে প্রথম ধাপের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানী ধানমন্ডিতে টিআইবির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারে নির্বাচনে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১১৭ জনই কোটিপতি। এই কোটিপতির হিসেবটি করেছি শুধুমাত্র অস্থাবর সম্পদের ভিত্তিতে। ভিতরে কি কি আছে? শেয়ার, সঞ্চয়, ব্যাংকে টাকা, নগদ টাকা, তারপরে স্বর্ণালংকার, তার হাতে বৈদেশিক মুদ্রা আছে কিনা। এ সময় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়িক প্রার্থীদের দাপট বাড়ছে জানিয়ে সংস্থাটি বলছে, চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২২% ঋণগ্রস্ত। আর হলফনামায় গৃহিণী হিসেবে পরিচয় দেয়া নারী প্রার্থীদের ১৯%ই ব্যবসায়ী। প্রার্থীদের ১৭%ই বিভিন্ন মামলায় অভিযুক্ত। আর নির্বাচনে মন্ত্রী, এমপি স্বজন রয়েছেন ১৩ জন প্রার্থী। কয়েক হাজার গুণ যাদের সম্পদ বেড়েছে বা আয় বেড়েছে, সেটা বৈধ সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিরাট ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের যথাযথ ভূমিকা পালন করলে সেটা দেখতে পারবে। হলফনামার মধ্যে তথ্য গোপন করা অপরাধ। তো যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয়। তবে নির্বাচনে অংশ নেওয়া প্রায় ৯৩% প্রার্থী কোটি টাকার নিচে আয় দেখিয়েছেন বলে জানায় টিআইবি। এ সময় হলফনামায় প্রার্থীরা অনেক তথ্য গোপন করতে পারেন বলেও মনে করে সংস্থাটি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব ফিরে পেতে আইনি লড়াই করতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মাসন অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ভারতের আদালতে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে নির্দেশনা অনুযায়ী শতাধিক জিআই পণ্যের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ২৫০ বছর ধরে টাঙ্গাইল জেলার সদর উপজেলার পোড়াবাড়ি, দেলদুয়ার উপজেলার পাথরাইল ও কালিহাতী উপজেলার বল্লা এলাকায় টাঙ্গাইল শাড়ি বোনা হচ্ছে। জেলার ৩.৫ লাখের বেশি মানুষ শাড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছে। ৪৭-এর দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় কারিগররা পশ্চিমবঙ্গে চলে গেছে যুক্তি দিয়ে টাঙ্গাইল শাড়িকে নিজেদের জিআই পণ্য হিসাবে ঘোষণা দেয় ভারত। এরপরেই বাংলাদেশ টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা করে, কিন্তু আগে ভারত করায় তাদেরটা বাতিল করতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মেসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটি ভারতীয় ল ফার্ম বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে, ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন। ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শতাধিক জিআই পণ্যের তালিকা বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে জমা দেয় শিল্প মন্ত্রণালয়। শতাধিক পণ্য, আমাদের প্রতিটি জেলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেটি ছিল কোর্টের আদেশের একটি অংশ, যে জিআই পণ্যের পূর্ণাঙ্গ তালিকা, এবং এটাও বলা হয়েছে যে এই তালিকা ক্রমবর্ধমান হারে চলবে। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ আগে থেকে জাতিসংঘের বিশেষ শাখা WIPO-তে আবেদন করলে ভারত সুযোগটি নিতে পারত না। শুধু টাঙ্গাইল শাড়ি নয়, সুন্দরবনের মধুর জিআই নিয়েও ভারতের সাথে বিরোধের আশঙ্কা বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। বুধবার প্রথম ধাপে 152 উপজেলায় ভোট নেওয়া হবে। শেষ দিনের প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ সহ জমজমাট প্রচারণা চলছে উপজেলাগুলোতে। নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশার কথা জানিয়েছেন ভোটাররা। এদিকে প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রার্থীরা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট শেষে 23 ও 29 মে দ্বিতীয় ও তৃতীয় ধাপ এবং 5 জুন হবে শেষ ধাপের ভোট। উপজেলা নির্বাচনে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোথাও কোথাও মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিভাগ ও জেলা পর্যায়ের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যথাযথ তদারকি করছেন বলেও জানান তিনি। এ সময় বিএনপি সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, 75 পরবর্তী সময় থেকে 2006 সাল পর্যন্ত তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্রের প্রতি তাদের কোনো আগ্রহ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা হত্যা, কু এবং ষড়যন্ত্রের রাজনীতিতে পারদর্শী। আগামী 23 জুন 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ 3 দিন ব্যাপী জাঁকজমকপূর্ণভাবে হীরক জয়ন্তী উৎসব পালন করবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে, সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। 25 জন মিনিস্টার এই ক্যাবিনেট নিয়ে আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনো। সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকামী মানুষকে জেল জুলুমের মাধ্যমে দমন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারারুদ্ধ যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। এ সময় রিজভী বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে ক্ষমতাসীনরা। জনসমর্থনহীন সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, মোকাবেলা করতে না পেরে বিএনপিকে দমনের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। ওবায়দুল কাদের, আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে। যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। মেট্রো রেল দেখান, ফ্লাইওভার দেখান, পদ্মা সেতু দেখান, এইবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। ডলার সংকট মোকাবেলার রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি স্থানীয় শিল্পের বিকাশে কর অব্যাহতি সুবিধা চেয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ভ্যাট এবং কাস্টমসের নতুন নতুন নীতিমালার কারণে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পলিসি এক্সচেঞ্জের অগ্রাধিকার খাত নিয়ে 2024-25 সালের বাজেট আলোচনায় এসব কথা বলেন তারা। বাজেটের আকার বাড়াতে আয়ের উৎস প্রসারের দাবি জানিয়েছে অনেকে। আরো জানাচ্ছেন শারফুল আলম। আগামী মাসেই সংসদে বসছে বাজেট অধিবেশন। বাজেট শুরুর আগেই অগ্রাধিকার বিবেচনায় বিভিন্ন খাতের অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ। সেখানে রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি কৃষি, আইসিটি ব্যবসায়ী ও গবেষকরা বাজেটে দীর্ঘমেয়াদী কর সুবিধার দাবি জানান। গ্রিন ট্রানজিশন করার জন্য কিন্তু 750 ফ্যাক্টর কিন্তু টাকাটা নেই। দে হ্যাভ কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি টু দ্য ফরেন এক্সচেঞ্জ। সো এদের জন্য একটা ফান্ড, উই ওয়ান্ট টু সি আ সফট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, সো এরা ট্রানজিশনটা করতে পারে। সরকার গত 4 বছর ধরে কম্বাইন হারভেস্টার দিয়েছেন। গভর্নমেন্ট অলরেডি চিন্তা করছে 8,000 কোটি টাকা সাবসিডি দিবে। এটাকে চিন্তা নয়, এটাকে বাস্তবে পরিণত করে এটাকে যত কুইকলি ইন্ট্রোডিউস করা যাবে তত দেশের লাভ। আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী রাজস্ব আয় বাড়ানো ছাড়া বিকল্প কোনো উপায় নেই বলেও সেমিনারে জানানো হয়। এই জন্য প্রথাগত খাতের বাইরে অন্যান্য শিল্প থেকে আয়ের উৎস বের করার কথা বলছেন অনেকেই। ইজ অফ ডুইং বিজনেসের যে এক্সপেন্ডিচার্স আমরা ইনকার করি, সেটা আসলে একটা হিউজ এক্সপেন্ডিচার্স। আমাদেরকে যদি সরকার ইজ অফ ডুইং বিজনেস করে দেয়, আমার যদি অ্যাডিশনাল এক্সপেন্ডিচার্স করা না লাগে, তাহলে আমার ট্যাক্স দিতে কোনো সমস্যা নেই।
বাজেট আলোচনায় অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ বাড়লেও ঋণ পরিশোধের উৎস বাড়ছে না বলে জানান বক্তারা। প্রবাসী আয় আর রপ্তানি না বাড়লে বাজেটের উপর আরও চাপ বাড়বে বলেও মনে করেন তারা। এই জন্য বৈদেশিক বাণিজ্য বিনিয়োগ খাতগুলোকে যেন নতুন করে দুর্বল করা না হয় সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরে সড়ক দখল করে ব্যবসা ও কোটি টাকার চাঁদাবাজি নিয়ে এটিএন বাংলার প্রতিবেদন প্রচারের 24 ঘন্টার মধ্যেই রাস্তা ফাঁকা করে দিয়েছে পুলিশ। উচ্ছেদ করেছে শতাধিক দোকান এবং লেগুনার স্ট্যান্ড। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং বেড়িবাঁধের প্রধান সড়কের উপর অনেক বছর ধরে এমন অনিয়ম করে আসছে একটি মহল। আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। একটি দুটি নয়, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধ 3 রাস্তার মোড় পর্যন্ত মূল সড়কের উপর শতাধিক দোকান বসিয়ে বছরের পর বছর অবৈধভাবে ব্যবসা করে আসছিল এই দোকানিরা। এই বিশৃঙ্খলায় যানজট বাঁধা সড়কে প্রতিদিন বিপাকে পড়েন বহু যাত্রী, পথচারী। পুলিশ নেয়, পাবলিকে নেয় 50 টাকা 100 টাকা নেয় পুলিশ ফাঁড়ির। সকালবেলায় করে 100 টাকা নেয় 3-4 জন মিলে। 3-4 জন মিলে তাহলে শৃঙ্খলা ফেরাবে কে এই সড়কে? কত শত দোকান আছে, রোড তো পরিষ্কার রাখা, রোড পরিষ্কার না, রোড পরিষ্কার থাকলে কি এটা বৈধ? রোডের উপরে তো দোকান। পুলিশের বদনাম কে করে না বলেন? পুলিশকে কেউ দেখতে পারে না, একটা আদিম কাল থেকে এটা প্রচলন, পুলিশকে কেউ দেখতে পারে না। এমনকি সড়কের উপরেই লেগুনার স্থায়ী স্ট্যান্ড বানিয়ে চাঁদাবাজিও চলে অনেক বছর। অর্ধশত লেগুনা আর শতাধিক দোকান থেকে বছরে সেই চাঁদা তোলার পরিমাণ দাঁড়ায় 1 কোটি টাকারও বেশি। এসব নিয়ে শনিবার অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে এটিএন বাংলা। এখানকার ভাড়া কত? 500 টাকা। কে কে করে? বলে যায় কাউন্সিলরের লোক আর কি। আমার কাউন্সিলর হওয়ার বয়স হচ্ছে 4.5 বছর, আর তারা রাজনীতি করছে আজকে 25 বছর। তাহলে কাউন্সিলর লোক হলো কিভাবে? হ্যাঁ, কাউন্সিলর লোক এইভাবে তার অঙ্গ সংগঠন। আমি যেহেতু আওয়ামী লীগের একজন কর্মী, তারাও আওয়ামী লীগের কর্মী, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আমি তাদের লোক বা তারা আমার লোক। এর 24 ঘন্টা যেতে না যেতেই বদলে যায় সড়কের পরিস্থিতি। পুলিশ জানায় রাস্তা ক্লিয়ার, আর কেউ এমন অনিয়ম করতে পারবে না মোহাম্মদপুরে। রাস্তাটা হয়েছে জনগণের জন্য, একটা ব্যবহারের জন্য। আমরা এই রাস্তা ভোগ করতেছি। প্রতিবেদনের কাজ হয়েছে, কারণ প্রশাসন হয়তো এর প্রতি গুরুত্ব দিচ্ছে, ভালো। নগরবাসীর চাওয়া এমনি করেই বদলে যাবে ঢাকার পুরো এলাকার চিত্র। এটিএন বাংলায় প্রতিবেদন প্রচারের পর রাতারাতি পরিবর্তন হয়েছে এখানকার দৃশ্যপট। বদলে গেছে পরিস্থিতি, যান চলাচল অনেকটা স্বাভাবিক, রাস্তা ফাঁকা। প্রশাসনের এমন তৎপরতা নিশ্চয়ই প্রশংসনীয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে পদযাত্রা ও পতাকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এছাড়া গাজায় গণহত্যার অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচারের দাবি তোলেন তারা। এ সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা জানান নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ সারা বিশ্বে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তার জোয়ার লেগেছে বাংলাদেশের শিক্ষাঙ্গনেও। বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে সারা দেশে স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবিতে পতাকা মিছিল ও প্রতিবাদ সভা করে সংগঠনটির নেতাকর্মীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে পদযাত্রায় অংশ নেয় রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ফ্রি প্যালেস্টাইন স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে অংশ নেয় ফিলিস্তিনের শিক্ষার্থীরাও। There are 300,000 Palestinian students in Gaza who couldn't go to their schools or their colleges or universities. It's a humanitarian crisis that demand our attention. এ সময় যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে তাদের দ্রুত এই দমন নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে গণতন্ত্রের টেন্ডারবাজ যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচিত হয়েছে। স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 140টি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে, সেখানে 2,500-এর অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। এছাড়া বিশ্বব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচারের দাবি জানান তিনি।
মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার গুণগত মান বাড়াতে বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের তত্ত্বাবধান কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুশফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি বলেন, উচ্চশিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা যাতে উচ্চতর ডিগ্রি অর্জন করে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে। এ সময় রাষ্ট্রপতিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় প্রতিনিধি দল। সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে নগরবাসীকেও যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। রাজধানী খিলক্ষেতে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা, পানির বোতল এবং স্যালাইন বিতরণ অনুষ্ঠানে আতিকুল ইসলাম এসব কথা বলেন। মেয়র বলেন, নগরবাসীর সহায়তা না পেলে ডেঙ্গু নিয়ন্ত্রণ, দাবদাহ, সবুজায়নের মতো নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। আমরা চাই না কারো বাসায় মামলা করতে বা কোনো জায়গায় জেল জরিমানা করতে, কিন্তু যদি এডিস মশা যদি পাই তাহলে তো অবশ্যই আজকে কিন্তু ম্যাজিস্ট্রেট আমাকে জানিয়েছে যে আজকে 1 লক্ষ টাকা আজকে ফাইন হয়েছে। আমি অনুরোধ করব নগরবাসীকে, আপনারা সকলে এগিয়ে আসুন। সিটি কর্পোরেশন একটার পক্ষে সম্ভব না। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আবাসন খাতে নতুন 2টি প্রজেক্ট শুরু করেছে ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ভাইয়া হাউসিং। বীরতারা সিটি এবং পাইন সিটি নামের প্রকল্প দুটি থেকে সুলভ মূল্যে কিস্তিতে প্লট কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। স্বাদ এবং সাধ্যের মধ্যে সমন্বয় করে মানুষের ক্রয় ক্ষমতার ভেতর রয়েছে প্লটের দাম। স্বপ্নের বাড়ি নির্মাণ করে বসবাসের জন্য রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। এছাড়া দাম পরিশোধের সাথে সাথে নিজের নামে জমির রেজিস্ট্রেশন বুঝে নিতে পারবেন ক্রেতারা। ভবিষ্যতে আবাসন খাতে ভাইয়া হাউজিং বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে, এমনটাই আশা করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। প্রচণ্ড তাপদাহে এবার চাঁপাইনবাবগঞ্জে আম চাষে বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র তাপদাহে বোটা শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ছে আম। পরিস্থিতি সামাল দিতে চাষিরা গাছে সেচ ও বালাইনাশক স্প্রে দিলেও তাতে কাজ হচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে এবার জেলায় আমের মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম উৎপাদনে এবার এমনিতেই অফ ইয়ার বা কম ফলনের বছর, তার উপর বিরূপ আবহাওয়া যেন পিছু ছাড়ছে না বাগান মালিকদের। মৌসুমের শুরুতেই অতিরিক্ত শীতের কারণে আমের মুকুল এসেছে দেরিতে, সে সময় বৃষ্টির কারণে নষ্ট হয়েছে অনেক মুকুল। তার উপর তীব্র তাপদাহে ঝরে পড়ছে আম, ফলে আমের ফলন নিয়ে মহা দুশ্চিন্তায় চাষিরা। এবছরে এমনিতে মুকুল কম, তারপর যে আম গাছে ছিল আপনার তাপদাহের কারণে আমরা এত সেচ দিচ্ছি, তারপর আম ঝরা রোধ করতে পারছি না। আমও নেই, মুকুলও নেই, তারপরেও আমরা আশাদারি করছি যে যেটুকুই আছে সেটুকুই আমরা টিকাতে পারবো কিনা। যদি পানি বৃষ্টি না হয় আকাশের, তাহলে তো এই আম টিকা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আম গাছে পানি সেচ ও বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিলেন আঞ্চলিক উদ্যান তথ্য গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। আমরা যে পরামর্শগুলো দিচ্ছি যে দ্রুত আম বাগানে সেচ দিতে হবে এবং সেচটি খুব ভালোভাবে দিতে হবে, এবং সকালে এবং বিকালে সেচ দিতে হবে, দুপুর বেলাতে সেচ দেওয়া যাবে না। সেচ দেওয়ার পরে গাছের গোড়ায় বিভিন্ন খড়কুটো আবর্জনা দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে এই রসটি মাটিতে দীর্ঘ সময় থাকবে এবং গাছ বেশি সময় বেশি রস পাবে। তীব্র তাপদাহ অব্যাহত থাকলে এবার কাঙ্ক্ষিত ফলন নাও হতে পারে বলে মনে করছেন কৃষি বিভাগের কর্মকর্তা। যদি এই সময় শিলা বৃষ্টি বা কালবৈশাখী ঝড় না হয়, আমাদের যে নিয়মিত যে বৃষ্টিটা সেটি যদি হয়, তাহলে দেখা যাবে ছড়ার প্রবণতা বন্ধ হয়ে যাবে এবং আমরা আশা করছি যে উৎপাদন যে খুব কম হবে তা না, হয়তো তার কাছাকাছি যাবে। জেলা কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,50,000 মেট্রিক টন আম, আর গত মৌসুমে উৎপাদন হয়েছিল 4,43,625 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বাংলাদেশে কৃষিতে জেনেটিক্যাল মডিফাইড জিএম প্রযুক্তি ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো। জিএম শস্য, গোল্ডেন রাইস এবং বিটি বেগুন দেশে প্রবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানের নামে বহুজাতিক কোম্পানিগুলো যেভাবে কৃষি গবেষণা প্রতিষ্ঠানকে ব্যবহার করছে তা নিয়ে শঙ্কা জানিয়েছে বেসরকারি সংস্থা উবিনিক, বেলা, নয়া কৃষি আন্দোলন সহ কয়েকটি সংগঠন। মূলত ধান এবং সবজির ওপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা এর সত্য বিদেশি সংস্থার হাতে দেয়া, পরিবেশ এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কৃষক পর্যায়ে চাষের অনুমোদন প্রক্রিয়া সহ নানা বিষয়ে পরিবেশ ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ হতে সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উবিনিকের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার সহ অনেকে। এবারে পাটেক্স খেলার খবর। সিরিজ নিশ্চিতের ম্যাচে মঙ্গলবার তৃতীয় টি-20তে চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। টপ অর্ডারে রানে ফেরাটাই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সহকারী কোচ নিক পোথাসের বিশ্বাস, বিশ্বকাপের আগে ক্রিকেটাররা ফর্মে ফিরবেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা 3টায় মাঠে নামবে দুদল। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুতি নিতে যে সিরিজের আয়োজন তা কি সঠিকভাবে হচ্ছে এ নিয়ে প্রশ্ন তোলাই যায়। ছোট দলের বিপক্ষে হারার ভয়ে যেন বেশি চিন্তিত টিম টাইগার। তার উপর টপ অর্ডারের ব্যর্থতাও ভাবাচ্ছে স্বাগতিকদের। তবে কোচের আশা বিশ্বকাপের আগে একটি ইনিংসই পাল্টে দেবে তাদের। আমার মনে হয় লিটন দাস অনেক কিছুই দিচ্ছে। সে বিশ্বমানের একজন ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। অনেক রান করবে বলেই বিশ্বাস করে। এদিকে সিরিজ জয়ের লক্ষ্যে কিনা আগে ব্যাটিং করার সুযোগ নিচ্ছে না টিম টাইগার। ফলে ব্যাটসম্যানরা নিজেদের পরখের সুযোগও পাচ্ছেন না। কোচিং প্যানেলও পরীক্ষা নিরীক্ষা করতে অনাগ্রহী। উইকেট ভালো, তবে প্রথম 10 ওভার দুই দলই সংগ্রাম করছে। এই ওভারগুলোই চ্যালেঞ্জিং, মোটেও সহজ নয়। আমাদের মনে হয় তাদের বিপক্ষে আমাদের ছেলেরা ভালোই করছে। তৃতীয় ম্যাচে নামার আগে দলের ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সৌম্য, আফিফ, সাকিব, ইমনরা। মঙ্গলবার দুপুর 3টায় সিরিজের তৃতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। চট্টগ্রামের উইকেট আর কন্ডিশনের দোহাই দিয়ে বারবার ব্যাটিং ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করা হলেও যুক্তরাষ্ট্র কিংবা উইন্ডিজের উইকেটের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। তার সাথে দলের টপ অর্ডারদের ফর্মহীনতা বেশ ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাই আসন্ন বিশ্বকাপের আগে দলে থাকা সৌম্য, ইমনদের পর্যাপ্ত সুযোগ দিয়ে সঠিক কম্বিনেশন ঠিক করতে চায় টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের মৌসুম শেষ করেছে ঢাকা আবাহনী। শেষ ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 4 উইকেটে হারায় ধানমন্ডির ক্লাবটি। লিস্টে ক্রিকেটে মর্যাদা পাওয়ার পর এই প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হলো কোনো দল। মিরপুরে 235 রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতে 2 উইকেট হারায় আবাহনী। তবে অধিনায়ক মুসাদ্দেক আর নাহিদুলের সাথে জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান এনামুল হক বিজয়। তার 120 বলে 110 রানের অপরাজিত ইনিংসের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর। অর্থ আর জ্বালানি তেলের সংকটে গ্রামাঞ্চলে লোডশেডিং করতে হচ্ছে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়ে এগিয়ে উপজেলা চেয়ারম্যানরা, টিআইবির তথ্য। সংসদ সদস্য এবং মন্ত্রীদের 13 স্বজন প্রার্থী। টাঙ্গাইল সারের জিআই সত্য রক্ষায় ভারতের সাথে আইনি লড়াই যাচ্ছে বাংলাদেশ। শতাধিক জিআই পণ্যের তালিকা হাইকোর্টে জমা দিল শিল্প মন্ত্রণালয়। এবং মোহাম্মদপুরের সড়কে কোটি টাকার চাঁদাবাজি নিয়ে এটিএন বাংলার প্রতিবেদনের পর রাস্তা ফাঁকা করে দিল পুলিশ। শতাধিক দোকান ও লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।